27 ফেব্রুয়ারি বুধবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছি এডিটরসপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। সড়কে শৃঙ্খলা আসছে শাহজাহান খানের কমিটির সুপারিশ, চালকের দক্ষতা বাড়ানোর পরামর্শ। গ্যাটকো দুর্নীতি মামলায় আদালতে খালেদা জিয়া, অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 18 মার্চ। একুশের বইমেলার সময় বাড়ছে না, বৈরী আবহাওয়ায় নাজেহাল পাঠক, প্রকাশক, দর্শনার্থী। সড়ক মহাসড়কের শৃঙ্খলা ফেরাতে শিগগিরই একটি সুপারিশমালা তৈরি করছেন শাহজাহান খানের নেতৃত্বে করা নতুন কমিটি। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন নিরাপদ সড়ক চায়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। জনাব ইলিয়াস কাঞ্চন, নতুন কমিটি সড়ক নিরাপত্তার জন্য যে সুপারিশমালা করছে তার মধ্যে নতুন কি দেখব যা আগে কারো সুপারিশে ছিল না? এবং আপনি জানেন, যদি আজকের কথাও বলি, আপনার কাছে যে এখনো আমাদের ক্যামেরা গিয়ে পৌঁছতে পারেনি তার কারণ হচ্ছে প্রায় অচল হয়ে আছে আজ ঢাকার বেশিরভাগ অংশ। জনাব ইলিয়াস কাঞ্চন। হ্যাঁ, এইবারের যে কমিটিটা সেটার একটু ব্যতিক্রম আছে। এর আগে আমাদের যে কমিটি ছিল সেই কমিটিগুলোর মধ্যে শুধু সুপারিশই দেওয়া হতো এবং সেগুলো কার্যকর করার জন্য যে ব্যবস্থাটা সেটা মানে নেওয়া হয়নি আর কি সেভাবে, যার জন্যই এই যেহেতু এই গভর্নমেন্টের রাজনৈতিক ইশতেহারে ইলেকশনের আগে তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে সড়ক নিরাপত্তার বিষয়টি তাদের ছিল, সেহেতু এইটা মানে প্রত্যেকটি কাউন্সিলের মানে এই গভর্নমেন্ট আসার পরে প্রথম মিটিং, এই মিটিং এ তারা এটাকে মানে তুলে এনেছে এবং স্বীকারও করেছে তারা যে সড়ক দুর্ঘটনার আসলে রোধ করা সম্ভব হচ্ছে না এবং সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আসছে না। এই শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আসলে যেটা দরকার আর কি, সড়ক যারা বেশি ব্যবহার করেন, যারা পরিবহন সেক্টরের মানুষগুলো মানে সদিচ্ছা ছাড়া আসলে সড়কের শৃঙ্খলা বলেন, দুর্ঘটনা বলেন, সেটা কিন্তু রোধ করা খুব কঠিন ব্যাপার। কিন্তু যার জন্য আমি মনে করি যে এবারের যে কমিটিটা, অনেকেই হয়তো এটা নিয়ে অনেক বিতর্কের অনেক কথাবার্তা বলছেন, যে যাকে নেতৃত্ব দিয়েছেন সেটাকে আমি মনে করি যে এটা একটা ওনারশিপ, যে তাদের মাধ্যমেই সড়ক দুর্ঘটনা রোধ করার যদি ব্যবস্থা নেওয়া যায়। এবং যেহেতু অনেক কথাবার্তা হচ্ছে সেহেতু আমার মনে হয় যে ওনারাও নিজেরা চেষ্টা করবেন যে একটা কিছু করা। তো সেই দিককে আমি বিবেচনা করে আমি যদি বলবো যে এর আগে প্রস্তুতি কাউন্সিলে আমাদের শুধু পরামর্শই নেওয়া হতো, কিন্তু ফিল্ড ওয়ার্কে যাওয়ার সেরকম কোনো বিষয় ছিল না। যেমন আজকে আমরা গিয়েছি আপনার যে কিছু ট্রেনিং ইনস্টিটিউট যারা চালক তৈরি করে সেই ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য আমরা গিয়েছিলাম। তো যাওয়ার পরে আমরা এইটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। আগে কিন্তু পরিবহন সেক্টরের মানুষগুলো আসলে কিন্তু এটাকে মানে খুব একটা আমলেও নিত না, কিন্তু যে আমি যে কথাটি বলতাম যে চালকদের প্রশিক্ষণ এবং সত্যিকার প্রশিক্ষণ না হলে সড়ক দুর্ঘটনা রোধ করা যাবে না। আরেকটি জিনিস যেটি এখনো আমাদের অনেকের মাথার মধ্যে একটা জিনিস কাজ করছে, যে চালক বলতেই আমরা বাস এবং ট্রাকের চালককে বলি, কিন্তু আমাদের তো এই আপনার অন্যান্য গাড়ি যেটা আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে ঢাকা শহরে কিন্তু রিক্সা আছে কিন্তু 15 লাখের মতো, যেখানে 80,000 রিক্সা চলাচলের অনুমতি, কিন্তু এখানে চলছে প্রায় 15 লক্ষ রিক্সা। এই যে আপনার যে রিক্সা, তারাও তো কোনো কোথাও থেকে কিন্তু শিখছে না। তার পাশাপাশি আবার রিক্সা ভ্যান আছে এবং দেখবেন যে সড়কের মধ্যে তারা কিন্তু কোনো কিছুই জানে না, একটু মানে আঙ্গুল দেখিয়ে ইশারা দিয়ে কিন্তু কোনো গাড়ির সামনে পট করে ঘুরিয়ে ফেলে। এই যে এই জিনিসগুলো, এবং আমাদের যে গ্রামগঞ্জে যে আমাদের রাস্তাগুলো আছে আমাদের ঢাকা শহর ছাড়া, সেখানে দেখবেন যে ইজি বাইক, নসিমন, করিমন, ভটভটি এরাও কিন্তু মানে প্রচুর পরিমাণে প্রায় 60 লক্ষের মতো এই ধরনের মানে গাড়ি আপনাদের সারা বাংলাদেশে চলছে। এখন এই যে 60 লক্ষ গাড়ি চলছে, তাদেরকে বলা হচ্ছে, আমরা যখনই বলছি এগুলো বন্ধ করা যাচ্ছে না, বললো যে এগুলো মানুষের ডিমান্ড আছে, তারা কি মানে ইকোনমিতে তারা এটা একটা অবদান রাখছে। আর তারপরে গ্রামের এই মানুষগুলোর রাস্তার পাশে যারা থাকে তাদের বিকল্প ব্যবস্থা নাই। তো এই যে কথাগুলো বলছে, তো এই কথাগুলো বলার পরিপ্রেক্ষিতে আমি তখন প্রপোজাল দিতে যে ঠিক আছে, আপনারা বলছেন যে এটি মানুষের প্রয়োজন এবং প্রয়োজন মিটাতে না পারলে কোনো না কোনো ভাবে প্রয়োজন মানুষ মিটায়,
কিন্তু সেই মিটানোর জন্য এই মানুষগুলোকে আপনারা ট্রেন আপ করতেন না কেন? তারা যে সড়কে চলতেছে কিন্তু কোনো কিছু তো জানে না, তারাও তো চালক। তো সেই চালকদেরও তো আপনার যে রুল রেগুলেশন, কিভাবে চালাতে হবে, সড়কের কি নিয়ম আছে কানুন আছে, পট করে একটা নিচের সড়ক থেকে পট করে আরেকটা সড়কের মধ্যে চলে আসে এবং দুর্ঘটনাগুলো ঘটে। আপনি দেখবেন যে সিলেটের রোডের মধ্যে বেশিরভাগই কিন্তু বাসের সঙ্গে, ট্রাকের সঙ্গে সিএনজি, এবং এক একটা সিএনজিতে 8 জন 9 জন করে এক একটা সিএনজিতে উঠে। বলেন এই যে বিষয়গুলো, তো এই এবং তারা মানে কোন রকমের নিয়মই জানে না। সাধারণত নিয়ম হলো যে ফিডার রোড থেকে মেইন সড়কে আসতে গেলে আইসা দাঁড়াতে হবে, দাঁড়িয়ে ডাইনে বায়ে দেখে তারপরে গাড়িটাকে আস্তে করে উঠাতে হবে, কিন্তু তারা কিন্তু সেই কাজটি করে না। প্লাস এখন যে মোটরসাইকেল, প্রায় 24 লক্ষ মোটরসাইকেল, আপনি আমাকে বলেন এই মোটরসাইকেল চালকরা কি বা কোনো ট্রেনিং ইনস্টিটিউট থেকে শিখে এসে তারপরে ড্রাইভিং লাইসেন্স নিয়ে কি গাড়ি চালাচ্ছে? এবং এই যে বলা হচ্ছে যে এরা হেলমেট পরেছে, ঠিক আছে, কিন্তু আপনি ঢাকা শহরে শুধু হেলমেট পরেছে, বাকি জায়গায় কিন্তু সেরকম ভাবে পড়ছে না। এবং তারপরে ঢাকা শহরে হেলমেট পরেছে কিন্তু নিয়মের কোনো তোয়াক্কা কিন্তু করছে না, ট্রাফিকের হাত দেখানোটাকে পর্যন্ত তারা থামছে না। কিন্তু এই যে বিষয়গুলো, তো আমি এই কথাটি বলে আসছিলাম যে চালক বলতে যিনি গাড়ি চালান, সেটা যে ধরনের গাড়ি হোক, শুধু বাস ট্রাক হলেই না, যে ধরনের গাড়ি হোক তারা সকলেই চালক। প্রত্যেকটি কিন্তু আপনার প্রশিক্ষণের মধ্যে আনতে হবে, এবং প্রশিক্ষণ দিয়ে যদি সেই মানে আমরা যদি এদেরকে অন্তত চালানোর সুযোগ দেই তাহলে দুর্ঘটনা কমবে। তো সেইটা কিন্তু একটা প্রাধান্য কিন্তু এবারের এই কমিটির জনাব ইলিয়াস কাঞ্চন, মধ্যে। জনাব ইলিয়াস কাঞ্চন, কমিটি যখন প্রথম বৈঠকে বসেছে গণমাধ্যমে প্রতিবেদন এরকম এসেছিল যে কমিটির যে চেয়ারম্যান আছেন যে জনাব শাহজাহান খান, তিনি আপনার একটি মন্তব্যের জন্য আপনাকে দুঃখ প্রকাশ করতে বলেছিলেন এবং আপনি তা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। আমরা আসলে জানতে চাইবো যে এই কমিটিতে কাজ করতে গিয়ে আপনি আসলে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করেছেন এবং যে বিষয়গুলি নিয়ে বেশি আলোচনা হয়েছে যে একজন চালকের আসলে শিক্ষাগত যোগ্যতা কি হওয়া উচিত এবং কিভাবে আসলে নগরীতে হোক ঢাকার বাইরে হোক পরিবহন, বাস ট্রাক সেগুলি পরিচালনা করা উচিত, তার যে মালিক পক্ষ আছেন তারা আসলে তাদেরকে কতটা ছুটি দেওয়া উচিত, কতজন ড্রাইভারকে বেশি রাখা উচিত, কতক্ষণ গাড়ি চালানো উচিত, গাড়ির লোড কেমন হওয়া উচিত, যেগুলি নিয়ে বেশি ডিসপিউট হয় সেসব ব্যাপারগুলিতে কি আলোচনা আসলে হয়েছে জনাব ইলিয়াস কাঞ্চন? সেইগুলোর আলোচনাগুলো আপনি যেগুলো বলেছেন সেগুলোর আলোচনাগুলো এখন পজিটিভ, তারা কিন্তু এগুলো স্বীকার করছে এবং সেইভাবেই মানে আপনার সাজেশন গুলো তৈরি হচ্ছে কিন্তু। তো যে কারণে মানে আমি বলবো যে এটা একটা পজিটিভ। আর আমার ব্যাপারে যে কথাটি বলেছেন সেটি আপনি দেখছেন যে দীর্ঘ সময় ধরে আমি কিন্তু এমন একজন মানুষ, আমি নিজের জন্য কখনো কিন্তু কোনো কম্প্রোমাইজ আমি করি না। কিন্তু আমি যদি মনে করি যে আমার দেশের একটি মানুষের সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পাবে, একটি মানুষের জীবন বেঁচে যাবে, এত বছর ধরে যে কাজটি করছি, সেটি যদি কোনোভাবে আমার অপমানের পরেও কিংবা কোনো কষ্টের পরেও যদি আমার এই চাওয়াটুকু যদি পূরণ হয়, এটাই হলো আমার কাছে সবচেয়ে বড় জিনিস। আর মানুষের কথা চিন্তা করে, সড়ক দুর্ঘটনার কথা চিন্তা করে কাজ করছি। আর জনাব ইলিয়াস কাঞ্চন, এর আগে যে কমিটি হয়েছে বা যে সুপারিশগুলি হয়েছে সেগুলি বাস্তবায়নের তেমন কোনো উদ্যোগ আমরা দেখি নাই। এইবার এই সুপারিশগুলি বাস্তবায়িত হবে কিনা এবং না হলে এগুলির ফলো আপ কে করবে, এর পিছনে কে থাকবে, সেই ব্যাপারে কমিটিতে কোনো কথা হয়েছে কিনা? কারণ আপনারা তো কমিটি, এক্সিকিউশন আপনাদের দায়িত্ব না, আপনারা শুধু সুপারিশ করবেন, সুপারিশের পরে তা বাস্তবায়ন করা হচ্ছে কিনা সেটি আসলে কে নিশ্চিত করতে পারবে? এইটারও একটা সুপারিশ আমি দিয়েছি, সেটি হলো যে এর আগেও আমি দিয়েছি সুপারিশটা, যে আসলে এই বাস্তবায়ন করার দায়িত্বটি অনেকগুলো মন্ত্রণালয়ের সঙ্গে জড়িত। যেমন আপনাকে আমি একটা কথা বলি যে ইজি বাইক বন্ধ করার জন্য আমাদের যোগাযোগ এবং সড়ক মন্ত্রণালয়, আপনার ওবায়দুল কাদের সাহেব, উনি একটা চিঠি দিয়েছিলেন যে আপনার ইজি বাইক গুলো আমদানি করা যেন বন্ধ করা হয়, কিন্তু সেই চিঠির কোনো জবাবই দেয়নি। তো যার জন্য এরকম অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, অনেকগুলো আপনার মন্ত্রণালয় আছে যারা এই সড়ক দুর্ঘটনার সঙ্গে অনেকাংশে দায়ী। কিন্তু আপনার কি মানে এই যে আমাদের সড়ক এবং সেতু মন্ত্রণালয়ে তার কিন্তু মাত্র আপনার 24,000 সড়কটা, আর হলো ব্রিজ গুলোটা, আর বাকি হলো প্রায় 2 লক্ষ সড়ক হলো আপনার এলজিইডি মন্ত্রণালয়। তারপরে হলো আপনার সিটি কর্পোরেশনের সড়ক থাকে,
জেলার কিছু সড়ক থাকে, এই যে এইগুলো যার জন্য মানে আমরা যদি সড়ক দুর্ঘটনা রোধ করতে হয় তাহলে 200 সড়ক যে আপনার এলজিডি মন্ত্রণালয় তাদের এখানে যদি দায়িত্ব আমরা না দিতে পারি তাহলে তো হবে না। ঠিক তেমনি ভাবে আপনার যে সড়কের শৃঙ্খলা রক্ষার জন্য কিন্তু আছেন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তো তারা যদি প্রপারলি যদি সড়কের আইনগুলোকে যদি সেভাবে প্রয়োগ না করেন তাহলে কিন্তু সম্ভব না। তারপরে আপনার যে আইনের যে প্রয়োজন হয়, প্রজ্ঞাপনের যে প্রয়োজন হয়, সমস্ত জিনিসগুলো আপনার যে আইন মন্ত্রণালয় বিচার বিবেচনা করে অনেক সময় অনেক কিছু করতে হয়। তো তাদের একটা আছে, প্লাস যে এখানে আমাদের যে চালক যারা আছে তাদের শ্রম মন্ত্রণালয়ের আন্ডারের একটা বিষয় আছে, তাদেরকে দেখভাল করার একটা ব্যাপার আছে। কারণ হলো যে আপনারা জানেন যে অনেক সময় চালকরা টায়ার্ড হয়ে না ঘুমানোর জন্য সকালের দিকে ঘুম এসে গিয়ে দুর্ঘটনা, প্রচন্ড অনেক দুর্ঘটনায় ঘটায়। তো তাদের এই যে শ্রম ঘন্টা ঠিক করা এবং তাদেরকে সেইভাবে মালিকরা কাজে লাগাচ্ছে কিনা সেইগুলো দেখভাল করার দায়িত্ব কিন্তু শ্রম মন্ত্রণালয়। এরকম ভাবে আপনাকে একটা দুর্ঘটনা ঘটার পর তাকে আপনার যে চিকিৎসা সেবা দেওয়া, তাকে রেস্কিউ করা, অনেক সময় গাড়ির নিচে চাপা পড়ে থাকে, এই যে এই দায়িত্বগুলো অনেকগুলো দায়িত্ব, এবং রোড সেফটিকে ইনশিওর করার জন্য এখানে তো আপনার বাজেটের প্রয়োজন। অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, এই সমস্ত মন্ত্রণালয়ের একজন সচিবকে মানে এই মানে একটা কমিটি অথরিটি, মানে আমরা বলছিলাম যে প্রাইম মিনিস্টারের আন্ডারে একটা অথরিটি তৈরি করা, যাতে প্রাইম মিনিস্টার নিজে এটাকে অ্যাড্রেস করতে পারে। যেমন একটা মানুষ ক্ষতিগ্রস্ত হলো, সে কোথায় যাবে, কি করবে না করবে, এরকম একটা অথরিটি কিন্তু নাই। আমাদের 999 একটা অনেকদিন। জনাব ইলিয়াস কাঞ্চন, আমরা খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করলাম যে নতুন কমিটি সড়ক নিরাপত্তার জন্য কি সুপারিশ মালাগুলি দেয় এবং সেই সুপারিশ মালাগুলি কিভাবে বাস্তবায়িত হয়। আপনাকে অনেক ধন্যবাদ। গেটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 18 মার্চে নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, কয়েকদিন আগে নাইকো দুর্নীতি মামলার শুনানি পিছিয়েছে, আবার গেটকো দুর্নীতি মামলার শুনানিও পেছালো। বেগম জিয়ার মামলাগুলো দ্রুত শেষ করতে আপনারা আগ্রহী নন এমন কথা বলছেন সরকার পক্ষ থেকে। আপনি এই প্রসঙ্গে কি বলবেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার? দেখুন, আপনাকে ধন্যবাদ খালেদ। আমরা আগ্রহী, আদালতকে আন্তরিকভাবে সহযোগিতা করার চেষ্টা করছি, কিন্তু সরকার দুদকের পক্ষে যিনি কৌশলী তিনি কাজ অপেক্ষা কথা বলেন বেশি। আপনি দেখেন, একটা মামলার অভিযোগপত্র যখন দাখিল করা হয়, আসামিদের বিরুদ্ধে যে সকল প্রমাণের ভিত্তিতে প্রাথমিক একটি মামলা প্রমাণিত হয় বলেই বা সেই মর্মে চার্জশিট দাখিল করে, এবং আসামিদের আইনগত অধিকার হলো যে প্রমাণাদি দিয়ে আসামির বিরুদ্ধে একটি প্রাথমিক মামলা তৈরি করা হয়েছে সেই মামলার কাগজপত্র প্রমাণাদি অর্থাৎ জব্দকৃত আলামত সমূহ পরীক্ষা করে দেখবে যে দুদকের প্রস্তাবিত যে অভিযোগ সেটা প্রমাণ দ্বারা সমর্থিত হয় কিনা। এটা ভেরিফাই করার পরেই আমরা কেবলমাত্র আমাদের ডিফেন্স কেসটা আদালতের কাছে উপস্থাপন করব। আর যদি প্রাথমিক কোনো মামলা আসামি অর্থাৎ বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে প্রমাণ না হয়, তাহলে ফৌজদারি কার্যবিধির 241 এ ধারার বিধান মতে এই মামলার দায় থেকে অব্যাহতি দিবেন তাকে। এখন আপনি নিজেই দেখুন, আজকে পিপি সাহেব নিজে আদালতে বলেছেন যে আজকে জিআরএ তদন্তকারী কর্মকর্তা তার প্রমাণাদি দাখিল করেছে, তদন্তকারী কর্মকর্তাকে সশরীরে আদালতে হাজির করেছে। আদালত গত তারিখে নির্দেশ দিয়েছেন, আপনি এখনো প্রমাণ দাখিল করতে বলছেন না কেন? আমি আদালতকে সেগুলো পড়ে শুনিয়েছি। আপনি নিজেই এখন বলেন এই প্রমাণাদিগুলো, এবং আমি যদি অসত্য কথা আপনাকে বলে না থাকি তাহলে দুদকের যে পাবলিক প্রসিকিউটর লার্নেড উনি যে কথাগুলো বলেছে তার বিশ্বাসযোগ্যতা কতটুকু আপনি বিচার করবেন। জনাব মাসুদ আহমেদ তালুকদার, এক সপ্তাহ আগে যখন মামলা শুনানি হয়েছিল তখন বেগম খালেদা জিয়াকে আদালতে আনা হয়নি। আপনি আদালতের প্রশ্নের জবাবে আপনি বলেছিলেন যে বেগম খালেদা জিয়া ঘুমোচ্ছেন, তাই তাকে আদালতে হাজির করা যায়নি। তো গতবার আদালতে এই বক্তব্যের পর আপনি আরো বলেছিলেন যে মামলার কাগজপত্র আপনি হাতে পাননি। 7 ফেব্রুয়ারি আপনারা একই কথা বলেছিলেন, তারপরে আপনারা একই কথা বলেছিলেন। মামলার কাগজপত্র হাতে পাওয়া ছাড়া মানে এই ব্যাপারটি ছাড়া আর কোনো কারণে কি আপনারা মামলা পেছাতে বলছেন? কারণ খালেদা জিয়া ঘুম থেকে উঠেন নাই, সেই জন্য আদালতে আসেন নাই, সেগুলিও মনে হচ্ছে যে আপনাদের ইন্টেনশনটা হচ্ছে মামলাটাকে একটু দেরি করা। দেখুন,
আপনাকে এই প্রশ্নের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি সময়ের প্রার্থনা আমরা কখন করি? আমাদের সময়ের আবেদনের সমর্থনে যখন যুক্তিসঙ্গত কারণ বিজ্ঞ আদালতের কাছে উপস্থাপন করি। আপনি জেনে রাখবেন যে আমরা সময়ের আবেদন করি, সময় মঞ্জুর করি না, এবং আমাদের আবেদন যখন যুক্তিসঙ্গত মনে হয় বিজ্ঞ আদালত কেবল তখনই বিবেচনা করেন। আপনি জানেন আমি সেদিন বিজ্ঞ আদালতকে বলি না বেগম খালেদা জিয়া শুয়ে আছে। আমি বিজ্ঞ আদালতকে জানিয়েছি যে মাননীয় আদালত, এই আইনের বিধান অনুসারে সকল আসামি আদালতে উপস্থিত না হলে আপনি আপনার কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন না। তখন বিজ্ঞ আদালত জিজ্ঞাসা করছে জেল কর্তৃপক্ষের কাছে, বেগম খালেদা জিয়া আসে নাই কেন? তখন তারা বলেছে উনি শুয়ে আছে। আমরা জেনেছি এটাই অসুস্থতা জনিত কারণে তিনি ওই সময়টায় শুয়েছিলেন, উঠতে পারেননি, সে কারণেই তিনি আসেন না। এবং আপনি শুনলে আশ্চর্য হবেন, তার অসুস্থতা দিনে দিনে এমনটাই বেড়ে যাচ্ছে, আজকে যখন হুইল চেয়ারে তাকে গাড়ি থেকে নামানো হচ্ছিল তখন তিনি পড়ে গিয়েছেন। এবং জেল কর্তৃপক্ষের যে মহিলা কনস্টেবল ছিলেন এবং পুলিশের কনস্টেবল ছিল, আমি তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে তারা তাৎক্ষণিকভাবে তাকে ধরে ফেলতে পারায় বড় রকম বিপদ থেকে তিনি আজ রক্ষা পেয়ে গেছেন এবং বড় রকম বিব্রত অবস্থা থেকে আমরা বেঁচে গিয়েছি। সুতরাং বিষয়টা হলো এই যে আমরা যদি অযৌক্তিক দাবিও করি, অযৌক্তিক আবেদনও করি, অযৌক্তিক আবেদন তো আর আদালতের মানার কথা না, সেইটাই হলো আমাদের বক্তব্য। সুতরাং লার্নিং পাবলিক প্রসিকিউটর বারবারই শুধু আমাদেরকে যে দোষারোপ করেন, এটা হলো তার কেবলমাত্র নিজের অযোগ্যতাটাকে চাপিয়ে রাখার জন্যই তিনি আমাদেরকে দায়ী করছেন। এবং আপনি নিজে চিন্তা করেন খালেদ, আমি যে কথাগুলো আপনাকে বললাম, আপনার কাছে কি মনে হয় এর মধ্যে কোনো অসত্য ভাষণ আমি আপনাকে দিয়েছি? অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আপনাকে আজকে আদালতে আপনি আবারও বলেছেন যে কাগজপত্র এখনো আপনি হাতে পাননি, মামলা নিয়ে যে নথিপত্র থাকা দরকার, জব্দ তালিকা থাকা দরকার, তা হাতে পাননি। আদালত সেটি হাতে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, আমরা এরকমটাই জেনেছি। আপনার কাছে কি মনে হয় এই কাগজপত্র আপনি আসলে কবে হাতে পাবেন? দেখুন, আজকে আমি যখন বিজ্ঞ আদালতের কাছে আবেদন করেছি যে মাননীয় আদালত, আপনার নির্দেশিত কাগজপত্র আমরা এখনো পাইনি, আমরা আইনসম্মতভাবে আবেদনও করেছি, তখন বিজ্ঞ আদালত লার্নেড পাবলিক প্রসিকিউটরের কাছে জানতে চেয়েছেন কাগজপত্র কোথায়, আমি নির্দেশ দেওয়ার পরও কেন দাখিল করছেন না। তখন পাবলিক প্রসিকিউটর ওপেন কোর্টে স্বীকার করেছেন যে আজই জিআর, মানে এই মামলার তদন্তকারী কর্মকর্তা জিআরএ দাখিল করেছে, এবং সে কারণে সশরীরে কিন্তু তদন্তকারী কর্মকর্তাকে আদালতে হাজিরও করা হয়েছে। সুতরাং আমরা যেটা বলি, আর একটা বড় ব্যাপার হলো এটা একটা বিগ ভলিউম, এইটার সার্টিফিকেট কপি আমাদেরকে দেওয়া যেমন সময় সাপেক্ষ, আমরা এটা পাওয়ার পর এটাকে পেরিউজ করাটাও সময় সাপেক্ষ। কারণ আমাদেরকে এটাকে পর্যালোচনা করে একটা ডিফেন্স কেস অথবা প্রসিকিউশনের দুর্বলতা বের করেই আদালতে লিখিত এবং মৌখিকভাবে উপস্থাপন করতে হয়। সুতরাং এগুলোকে আমরা এটা যেন তেন কোনো কাজ নয় যে উনি বললেন আর ওনার কথাই আমরা রাজি হয়ে গিয়ে ওনার সমর্থনে বক্তব্য দিয়ে দেব। আমাদেরকে যাকে আমরা সমর্থন করি, আদালতে ডিফেন্ড করি, তার মামলাটা সঠিকভাবে উপস্থাপন করাই আমাদের দায়িত্ব। পাবলিক প্রসিকিউটরকে খুশি করা বা উনি যাকে খুশি করতে চান তাদেরকে খুশি করা তো আমাদের দায়িত্ব। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সর্বশেষ প্রশ্ন। নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে বেগম খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছে বিএনপি। আমি যদি কোট করি তাহলে ব্যাপারটা হচ্ছে যে বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী বলেছেন, গভীর উদ্বেগ, উৎকণ্ঠা, আতঙ্কের সঙ্গে বলছি যে প্রাণপ্রিয় দেশনেত্রী, বাংলাদেশের মানুষের ভালোবাসা বেগম খালেদা জিয়াকে যে পরিত্যক্ত কারাগারে অবরুদ্ধ করে রাখা হয়েছে তার চারপাশে রাসায়নিক বিস্ফোরকের ডিপো। আপনারা কি এই দাবি করছেন বিএনপির পক্ষ থেকে যে বেগম জিয়াকে এইখান থেকে সরিয়ে যেন অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়? দেখুন, আমরা ম্যাডাম খালেদা জিয়ার নিরাপত্তার ব্যাপারে কনসার্ন হব শুধু আমরা না, দেশের মানুষও। আপনি দেখেন চকবাজারের দুর্ঘটনা যেটা ঘটে গেল, যার জন্য আমরা এবং সমগ্র জাতি মর্মাহত, সেই ঘটনায় অগ্নি নির্বাপনের জন্য আপনি দেখেছেন যে জেলখানারও কোনো একটা অংশ থেকে দেওয়াল ভেঙে পানি সরবরাহ করার ব্যবস্থা করা হয়েছিল। তাহলে যেই জেলখানার দেওয়াল ভেঙে পানি সরবরাহ করা হলো, সেই জেলখানায় খালেদা জিয়া থাকে। আপনি বলুন এবার, সেই বেগম খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে যদি আমরা শঙ্কিত হই তাহলে সেটা কি অন্যায় হবে? আর আমরা তার নিরাপত্তার কথা বলেছি, কোনো কারাগার থেকে অন্য কারাগারে তাকে ট্রান্সফার করার কথা আমরা বলি নাই। উনি যেখানেই থাকুক, সরকারের দায়িত্ব তার নিরাপত্তা বিধান করা। আমাদের দাবি এটাই।
অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আপনাকে অনেক ধন্যবাদ। বৈরী আবহাওয়ায় নাজেহাল পাঠক ও প্রকাশক দর্শনার্থী, এই নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন সহকর্মী তৈমুর মোহাম্মদ সালাউদ্দিন। সালাউদ্দিন, আমি দুটি প্রশ্ন আসলে একসঙ্গে করতে চাই। যে সাধারণত দেখা যায় যে বইমেলার শেষ 2 দিনে সবচেয়ে বেশি বই বিক্রি হয়, পাঠকদের অনেক বেশি উৎসাহ থাকে, সারা মাস ধরে যে বইগুলি নির্বাচিত করেছে তারা সেদিন কিনতে আসেন। আজ সারাদিন বৃষ্টি এবং আগামীকাল ঢাকাতে নির্বাচন, অনেক জায়গায় গাড়ি চলবে না, অনেক জায়গায় অনেক কিছু চলবে না। সেই ক্ষেত্রে ব্যবসায়ীরা আসলে খুব হতাশা জানাচ্ছেন কিনা যে বই বিক্রিটা একটু আটকে গেছে? খালেদ, শুধুমাত্র ব্যবসায়ীরা না, যারা পাঠক তারাও আসলে ভয়ঙ্কর হতাশ ছিলেন। আজকের বইমেলা পুরোপুরি বৃষ্টিতে পণ্ড হয়েছে, সেটি আমরা বলতে পারি এখন। কারণ বিকেল 3টায় যখন মেলা শুরু হওয়ার কথা, ঠিক সেই সময়ই বৃষ্টিটি নামে। এবং আমি দেখেছি যে যারা তখন পর্যন্ত যে দর্শনার্থীরা আসলে মেলায় এসেছিলেন, তারা বিভিন্ন স্টলে আশ্রয় নিয়েছে এবং 1 ঘন্টার মধ্যে মেলায় বেচা কেনার কোনো রকম পরিবেশ আসলে ছিল না। প্রকাশকরা ব্যস্ত হয়ে গেছিলেন তাদের বই বাঁচাতে বৃষ্টি থেকে। এবং এবার মেলা যেহেতু নতুন বিন্যাসে করা হয়েছে, সেখানে এই খামতিটি কিন্তু ছিলই যে প্রত্যেক স্টলের উপর যেই ত্রিপল দেওয়া, সেটি কিন্তু দেওয়া হয়নি। ফলে বৃষ্টিতে প্রত্যেক স্টলেই আসলে বই ভিজেছে প্রচুর। এবং আমি প্রকাশকদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তারা খুবই আশাবাদী ছিলেন যে আজকে এবং আগামীকাল এই 2 দিনে বিক্রিটা হবে। আগামীকাল যেহেতু নির্বাচন, ফলে আজকেই আসলে সেই দিনটি ছিল যেদিন সবচেয়ে বেশি আসলে বিক্রি হওয়ার কথা ছিল বই। কারণ সারা মাস ধরে যারা লিস্ট করে অনেকে এসেছিলেন মেলায়, এরকম কয়েকজন পাঠকের সাথেও আমি কথা বলেছি, কিন্তু আসলে কিনতে পারেন। সালাউদ্দিন, একটি তর্ক প্রায় থাকে যে বই মেলায় তো আসলে বই অতটা বিক্রি না হওয়ারই কথা, বই মানুষ বাছাই করবে, পরে তো বইয়ের দোকান বলেন, অনলাইনে বলেন, এখন বই কেনার তো নানা রকম সুবিধা আছে। প্রকাশকরা এত হতাশা হচ্ছেন কেন? সারা এই 2 দিন মেলা প্রাঙ্গণ থেকেই কি বই কিনতে হবে? না খালেদ, মেলা প্রাঙ্গণ থেকে আসলে ঢাকায় যারা আমরা বসবাস করি বা ঢাকা বিভাগের মধ্যেও যারা বসবাস করি, তারা কিন্তু খুব কমই হয়তো মেলা থেকে বই কিনেন। কিন্তু দেশের দূর দূরান্ত থেকে কিন্তু পাঠকরা আসেন। আপনি জানেন আমাদের বিপণন ব্যবস্থা খুবই খারাপ এবং ঢাকার বাইরে আসলে মেলার বই বা সৃজনশীল লেখকদের বই সেই অর্থে আসলে যায় না। সেটি খুবই যৌক্তিক কথা। তৈমুর মোহাম্মদ সালাউদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ। শুনছিলেন তৈমুর মোহাম্মদ সালাউদ্দিনকে। এই ছিল আজকের রেডিও স্পিক, আমাদের পরের আয়োজনে।